আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নেবেন। আমন্ত্রণ জানাচ্ছি জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞানের নতুন একটি লেকচার সিরিজে। আজকে আমরা আলোচনা করছি পজেশন বা দখল নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্যাভিনির থিওরি অফ পজেশন আলোচনার পরে এখন আমরা আইহেরিংস থিওরি অফ পজেশন নিয়ে আলোচনা করব। এই ভদ্রলোক হলেন আইহেরিংস, যার পূর্ণ নাম হচ্ছে রুডolf ভন জেহেরিং। জার্মানে জেহেরিং শব্দটির আধুনিক রূপ হলো আইহেরিং। সে কারণে যিনি জেহেরিং তিনি আইহেরিং, আর যিনি আইহেরিং তিনি জেহেরিং। এই আইহেরিং 1818 সালে জন্মগ্রহণ করেন এবং 1892 সালের সেপ্টেম্বরে মৃত্যুবরণ করেন। আইহেরিং একজন বিখ্যাত জার্মান জুরিস্ট। আমরা আইহেরিং থিওরি অফ পজেশনে দেখব তার এই থিওরি অনেকটা স্যাভিনির থিওরির থেকে বিপরীত। আমরা দেখছি আইহেরিংস থিওরি অফ পজেশন ইজ মোর প্র্যাকটিক্যাল অ্যান্ড রিয়ালিস্টিক। অর্থাৎ আইহেরিংয়ের যে থিওরি বা মতবাদ এই পজেশন সম্পর্কে, সেটা হলো অনেক বেশি প্রায়োগিক এবং বাস্তবিক। অর্থাৎ তিনি এই বিষয়টি একদম যেভাবে সমাজে প্রয়োগ হয় সেই দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন। He adopted a sociological approach in explaining the concept of possession in his theory. অর্থাৎ আইহেরিং যখন পজেশনের থিওরি আলোচনা করেছেন, তিনি তার এই থিওরিতে সোশিওলজিক্যাল অ্যাপ্রোচ, সামাজিক দৃষ্টিভঙ্গিকে তিনি প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ তার আলোচনার মূল বিষয়বস্তু হলো একজন ব্যক্তির দখল সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গিটা কেমন। একজন মানুষ তাৎক্ষণিক দেখলে সেই দখল সম্পর্কে তার ধারণা কিভাবে তৈরি হয়, সেই দৃষ্টিভঙ্গি তিনি আলোচনা করেছেন। আইহেরিং বলছেন, হি জাস্টিফাইড প্রোটেকশন অফ পজেশন আন্ডার রোমান ল। রোমান ল এর ভিত্তিতে যেমন আমরা দেখেছি যে একটি দখলে কর্পাস এবং অ্যানিমাস এ দুটোই আছে, যেমনটা স্যাভিনিতেও ছিল, কিন্তু একটা ছোট্ট পার্থক্য আছে, সেটি আমি পরে বলছি। তো তিনি বলছেন, অর্থাৎ একজন ব্যক্তির দখল প্রোটেকশন বা সুরক্ষিত থাকবে আইনে যদি তার দখলকে আইন রিকগনাইজ করে, আইন যদি স্বীকৃতি দেয়, তাহলেই ওই ব্যক্তির পজেশন বা দখল সুরক্ষিত হবে, আইন তাকে প্রোটেকশন দেবে, তা না হলে দেবে না। আমরা বিষয়টা একটু পরের স্লাইডে দেখছি। আইহেরিং বলছে, whenever a person looked like an owner in relation to a thing, খেয়াল করেন উনি কি বলছে, যখন একজন ব্যক্তিকে দেখতে একজন মালিকের মতো হবে কোনো বস্তুর উপরে, কোনো সম্পত্তির উপরে, দেখে আমাদের মালিক মনে হবে। অর্থাৎ একটি বাড়িতে যিনি বসবাস করছেন, আপনি হয়তো ওই এলাকার নতুন একজন মানুষ হিসেবে গেলেন, আপনি কিন্তু মনে করবেন হয়তো ওইটি তারই বাড়ি, অথচ তিনি কেয়ারটেকারও হতে পারেন। আপনি একজন অচেনা মানুষের হাতে একটি ফোন দেখলেন, আপনার মনে হবে এই ফোনটি কিন্তু তার, সোশিওলজিক্যাল অ্যাপ্রোচটা যেমন। কিন্তু দেখেন তিনি কি বলছে, তাহলে তাৎক্ষণিক দৃষ্টিভঙ্গিতে যদি ওই সম্পত্তিটা, ওই বস্তুটা তার কাছে আমরা দেখি, তাহলে তাকে মালিক মনে হবে। এক্ষেত্রে আইহেরিং এর বক্তব্য হলো, হি হ্যাড পজেশন অফ ইট, তাহলে ওই বস্তুর উপর ওই ব্যক্তির দখল রয়েছে। তবে দেখেন, আনলেস, তবে ওই ব্যক্তির দখল থাকবে না। কখন থাকবে না?
possession was denied to him by rules of law, যার নিকট ওই বস্তুটি এই সময় আছে, যদি আইন অনুসারে, রুলস অফ ল, আইনের বিধিবিধান অনুসারে, এই রুলস অফ ল আইনের শাসন বোঝাচ্ছে না, অর্থাৎ আইনের সুনির্দিষ্ট বিধিবিধান অনুসারে যদি আমরা তার ওই মালিকানাকে অস্বীকার করি যে তুমি তো এটার মালিক নও, আমি আসছি উদাহরণে বলবো, বেসড অন প্র্যাকটিক্যাল কনভিনিয়েন্স, প্রায়োগিক সুবিধার ভিত্তিতে বা ব্যবহারিক সুবিধার ভিত্তিতে। বিষয়টা খুব কঠিন হয়ে গেল, আমরা খুব সহজ করে বলবো, একটু অপেক্ষা করেন। আই হেরিংস বলছে একটা বস্তু বা একটা সম্পত্তিতে স্বাভাবিকভাবে আমরা যাকেই প্রথম দেখব তাকেই মনে হবে বা মনে করব তিনি হচ্ছেন ওই সম্পত্তির ওনার, লুকড লাইক, তাকে মালিকের মতো মনে হবে। কারণ কি? কারণ হচ্ছে হি হ্যাড পজেশন অফ ইট, ওই বস্তুটির উপর তার এই মুহূর্তে দখল রয়েছে। কিন্তু ওই ব্যক্তির দখল আমরা তখনই অস্বীকার করতে পারবো, ডিনাই করতে পারবো, যখন আইন বলবে সম্পত্তিটি তোমার দখলে আছে কিন্তু আসলে তুমি মালিক নও। দ্বিতীয়ত, এই মুহূর্তে সম্পত্তিটা যার দখলে আছে তার কাছ থেকে নিয়ে যিনি মূল মালিক বা আসল মালিক তাকে দেওয়াটাই হলো আসল কাজ, আসল সুবিধা, সমাজের জন্য ভালো। একটা উদাহরণ দিচ্ছি। ধরুন একজন চোর, তিনি একটি মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছেন। আপনি তাকে যখন প্রথমে দেখছেন তিনি মোবাইলটি ব্যবহার করছেন অথবা মোবাইলটিতে কোনো কাজ করছেন, তাৎক্ষণিকভাবে আপনার মনে হবে যে ওই মোবাইলটির মালিক ওই ব্যক্তি, তার দখলে রয়েছে। কিন্তু বাস্তবে কিন্তু তিনি ওই মোবাইলটি চুরি করে নিয়েছেন। এ কারণে তার দখল থাকতে পারে, প্রাথমিকভাবে দেখে মনে হবে তিনি ওই মোবাইলটির মালিক, কিন্তু আইনের বিধান কিন্তু তাকে মালিক মনে করছে না, কারণ তিনি ওটি চুরি করে নিয়ে আসছেন। এই দৃষ্টিভঙ্গি থেকে ওই সম্পত্তিটা, ওই মোবাইলটা যার, তাকে দিয়ে দেওয়াটাই হচ্ছে সমাজের জন্য সুবিধাজনক। এই ক্ষেত্রে আই হেরিং এর বক্তব্য হলো, তাৎক্ষণিকভাবে দেখে তাকে মালিক মনে হলেও যদি আইনের বিধিবিধান অনুসারে তার ওই মালিকানাকে অস্বীকার করা যায় তাহলে তিনি মালিক নন। এ কারণে আই হেরিং এর যে থিওরিটা সেখানে তিনি বলছে, আই হেরিং ওয়াজ মোর প্র্যাকটিক্যাল ইন অ্যাপ্রোচ and did not insist on presence of animus as an element of possession. আমরা আগে থাকতেই শিখেছি স্যাভিনির থিওরিতে দুটি বিষয় উপস্থিত থাকতে হয়, একটি হলো কর্পাস, বস্তুগত উপাদান, এবং অন্যটি হলো অ্যানিমাস, ওই সম্পত্তিটি নিজের দখলে রাখার যে ইচ্ছা সেটি হচ্ছে অ্যানিমাস। এ দুটোই থাকতে হয়। কিন্তু আই হেরিং পজেশনের এই দৃষ্টিভঙ্গিটাকে খুব সহজ করে দিয়েছেন। তিনি বলছেন তার যে বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি সেখানে তিনি বলেছেন যে শুধুমাত্র কর্পাস থাকলেই আমরা ধরে নিতে পারি প্রাথমিক দৃষ্টিভঙ্গিতে যে তার ওই সম্পত্তিতে পজেশন বা দখল আছে। সে কারণে তিনি দেখেন ডিড নট ইনসিস্ট অন প্রেজেন্স অফ অ্যানিমাস, অর্থাৎ ওই সম্পত্তিটি দখলে রাখার ইচ্ছার উপর তিনি জোর দেন নাই। তিনি বলছেন হি কনসিডার্ড অ্যানিমাস অনলি সাপ্লিমেন্টাল এলিমেন্ট ফর পজেশন, অর্থাৎ অ্যানিমাস একটি দখলের ক্ষেত্রে সম্পূরক উপাদান থাকলে ভালো, পরবর্তীতে যদি কখনো প্রশ্ন ওঠে যে এই সম্পত্তিটি চুরি করা কিনা, সে আসলে মালিক কিনা, অথবা তিনি এটিকে ব্যবহার করছেন কিভাবে, ব্যাখ্যা চায়, তখনই শুধুমাত্র প্রশ্ন আসবে অ্যানিমাসের। কিন্তু প্রাথমিক দৃষ্টিভঙ্গিতে শুধুমাত্র কর্পাসের উপর নির্ভর করে মালিকানা চিহ্নিত হতে পারে। অর্থাৎ স্যাভিনির থিওরির সাথে আই হেরিং থিওরির মূল পার্থক্যের জায়গাটা হলো কর্পাস এবং অ্যানিমাসের উপস্থিতির উপরে। স্যাভিনির সংজ্ঞায়
কর্পাস এবং অ্যানিমাস এই দুটোই থাকতে হবে, কিন্তু আই হিয়ারিং এর সোশিওলজিক্যাল অ্যাপ্রোচের দৃষ্টিভঙ্গিতে শুধুমাত্র কর্পাস থাকলেই আমরা প্রাথমিকভাবে মনে করব ওই সম্পত্তিতে তার দখল রয়েছে। কিন্তু আই হিয়ারিং এর এই থিওরির বা মতবাদেরও কিছু দুর্বলতা রয়েছে। কি রয়েছে দেখেন, বলছে আই হিয়ারিংস থিওরি ফেল টু এক্সপ্লেইন দ্য কেসেস। আই হিয়ারিং থিওরি ওই সব ক্ষেত্রসমূহ ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন where law refused possessory rights to persons who were in effective physical control of the thing possessed. খেয়াল করেন, একজন ব্যক্তির একটি সম্পত্তির উপরে বাস্তবিক নিয়ন্ত্রণ আছে, তার দখলে রয়েছে, কিন্তু তার ওই দখলটা আইন রিফিউজড করেছে। আইন বলছে যে তুমি এই সম্পত্তির আসলে মালিক নয়। আমরা যে একটু আগেই বক্তব্যের শুরুতে যে চোরের উদাহরণ দিয়েছি, একজন ব্যক্তি তার হাতে ওই বস্তুটি আছে, তিনি ব্যবহার করেছেন, আপনি জানেন না যে তিনি ওই সম্পত্তিটি চুরি করে নিয়ে আসছে। আপনি প্রাথমিক দেখায় মনে করবেন তিনি ওই সম্পত্তিটির মালিক, তার হাতে আছে, তিনি ব্যবহার করছেন, তিনি নিজের মতো করে ইউজ করছেন। কিন্তু যদি এটা নিয়ে কখনো প্রশ্ন উত্থাপিত হয় যে এই সম্পত্তিটি তার নয়, তিনি চুরি করে এনেছেন, অন্যের সম্পত্তি তিনি ব্যবহার করেছেন, তখন আইন তার ওই দখলকে অস্বীকার করে, রিফিউজ করে যে না। কারণ স্যাভিনির থিওরি আমরা দেখেছি এবং আই হিয়ারিং এর থিওরিরও প্রথম অংশে আমরা দেখেছি, যদি একজন ব্যক্তির দখলকে আইন অস্বীকার করে তখন সেটি দখল নয়। অতএব একজন ব্যক্তি যদি চুরি করে তার ওই সম্পত্তিটি নিজের দখলে রাখেন, তাৎক্ষণিকভাবে তাকে ওই সম্পত্তির দখলদার মনে হলেও তিনি যে আসলে ওই সম্পত্তির সত্যিকার দখলদার নন, এই বিষয়ে আই হিয়ারিং এর থিওরি কোনো সমাধান দিতে পারেনি, ব্যাখ্যা করতে পারেনি। এক্ষেত্রে আই হিয়ারিং ব্যর্থ। অর্থাৎ যদি আপনি অন্যের সম্পত্তি দখলে রাখেন তাহলে ওই দখল আপনার নয়। তাহলে আমরা যদি সংক্ষেপে আই হিয়ারিং এর থিওরিটি বলার চেষ্টা করি তাহলে কি হলো? আই হিয়ারিং থিওরির মূল কথা হলো, একটি সম্পত্তিতে আপনার কর্পাস বা বস্তুগত দখল থাকবে এবং অ্যানিমাসও থাকতে পারে, থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নয়। কিন্তু যদি শুধুমাত্র কর্পাস থাকে, তার দৃষ্টিতেও আমরা ওই সম্পত্তির একজন দখলদার হিসেবে আপনাকে মনে করব। কিন্তু আই হিয়ারিং বলেছেন, যদি ওই সম্পত্তির দখল আইন অস্বীকার করে যে আপনি ওই সম্পত্তির দখলদার নন, তাহলে আপনার দখল থাকবে না। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলতে পারি আই হিয়ারিং এর থিওরি কিছু অংশে স্যাভিনির সাথে মিলে যায় আর কিছু অংশে স্যাভিনির সাথে দ্বিমত পোষণ করে। এটাই হচ্ছে পজেশন বা দখল সম্পর্কে আই হিয়ারিং থিওরির মূল কথা। আমরা আমাদের এই আলোচনার অংশটুকু জনপ্রিয় আইন বই লেখক খালেদুর রহমানের জুরিসপ্রুডেন্স বইয়ের 432 পৃষ্ঠা থেকে নিয়েছি। এই আলোচনার মাধ্যমে থিওরি অফ পজেশনের আই হিয়ারিং থিওরি আমরা আলোচনা করলাম। পরবর্তী আলোচনাগুলো দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।